প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অলরেডি জানো যে নাউন থেকে অ্যাডমিশন টেস্টগুলোতে 4 ধরনের কোশ্চেন হয়ে থাকে। আমরা আমাদের আগের লেকচারটাতে নাউনের যে এই 4 ধরনের মধ্যে টাইপ 1 নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটা কোশ্চেন তুলে দেওয়া আছে যে দিস ইজ দ্য গো অফ লাইফ। এক্ষেত্রে গো এর নিচে আমাদের আন্ডারলাইন করা আছে এবং কোশ্চেনটা হলো যে হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ অথবা এন। এখানে আমাদেরকে অপশনস দেওয়া আছে। দেখো এই সেন্টেন্সটা দেখে কিন্তু আমাদের খুব সহজেই একটু আমরা কনফিউজড হয়ে যাই যে গো শব্দটা আমরা সাধারণত ভার্ব হিসেবে ইউজ করি, কিন্তু এইখানে কি হিসেবে ইউজ হয়েছে। দেখো আমরা কিন্তু সহজেই দেখা যাবে যে ভার্ব সিলেক্ট করে চলে আসতেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কোশ্চেনটাতে একটা ভুল হয়ে যাবে। তাইলে আমাদের এই পার্টিকুলার কোশ্চেনটাতে আমরা যদি সঠিকভাবে অ্যান্সার করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে নাউনের পজিশন। ওকে, তাইলে আজকে আমরা আমাদের লেকচারে নাউনের পজিশন সম্পর্কে আলোচনা করব। দ্যাট মিনস আমাদের একটা সেন্টেন্সের মধ্যে নাউন কোন কোন জায়গায় ব্যবহার হতে পারে সেই জিনিসগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো। তাহলে চলো সরাসরি রুলসে চলে যাই। তাহলে প্রথম রুলসটা খেয়াল করো, আমরা বাক্যে সাবজেক্ট অথবা অবজেক্ট অথবা দুইটা হিসেবেই নাউনকে ইউজ করতে পারি। যেমন একটা এক্সাম্পল দেখো, কামাল ইজ আ টিচার। দেখো এই বাক্যের সাবজেক্ট এবং অবজেক্টটাকে আমরা যদি খেয়াল করি, এই বাক্যের সাবজেক্ট হলো কামাল এবং অবজেক্ট হলো টিচার। এই দুইটা শব্দই কিন্তু নাউন। খেয়াল করো, কামাল একজনের নাম, সুতরাং এটা একটা প্রপার নাউন। এবং খেয়াল করো যে টিচার এটা কিন্তু একটা প্রফেশনের নাম, দ্যাট মিনস এটা একটা কমন নাউন। দেখো কমন নাউন এবং প্রপার নাউন সম্পর্কে তোমরা কিন্তু আমাদের আগের যে লেকচারটা আছে সেটা থেকে জানতে পারবা, সুতরাং যদি কেউ দেখে না থাকো তাহলে ওইটা দেখে আসতে পারো। ঠিক আছে, তাহলে দেখো দুইটাতেই আমাদের কি হইলো, নাউন ইউজ হইলো। ঠিক আছে, এবং আমাদের যে রুলসটা আছে সেটাকে কিন্তু ফলো করলো। দ্যাট মিনস আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন ইউজ হয়। দেখো এই আলোচনায় আমরা যদি জিরানটাকে একটু আলোচনা না করি তাইলে কিন্তু একদমই হবে না। ঠিক আছে, সুতরাং জিরান সম্পর্কে আমরা অল্প একটু জানবো, যেহেতু এটা অনেক বড় একটা লেকচার, সো আমরা অল্প একটু করে জানবো। খেয়াল করো, দেখো জিরান হইল সেই সমস্ত শব্দগুলা যেই শব্দগুলা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে ইউজ হয়। ঠিক আছে, ভার্বের সাথে আমরা আইএনজি যদি যুক্ত করি এবং সেই শব্দগুলোকে আমরা যদি সেন্টেন্সে নাউন হিসেবে ইউজ করি, তাহলে সেই সমস্ত শব্দগুলোকে আমরা বলতেছি জিরান। যেমন একটা এক্সাম্পল খেয়াল করো, সুইমিং ইজ আ গুড হ্যাবিট। খেয়াল করো এই বাক্যে আমরা বলছি সুইমিং ইজ আ গুড হ্যাবিট। সুইমিং শব্দটা মূলত আসছে কিন্তু সুইম শব্দটা থেকে। ঠিক আছে, সুইম মানে কি, সাঁতার কাটা, কিন্তু এই বাক্যে খেয়াল করো আইএনজি যুক্ত হওয়ার কারণে এই বাক্যে কিন্তু এটা অর্থ দাঁড়াচ্ছে সাঁতার। তার মানে কি, আমাদের সাঁতার কাটা যে কাজ সেই কাজটার নাম হইল সাঁতার। ঠিক আছে, তার মানে কি এটা একটা নাউন। এবং দেখো এটা কিন্তু আমাদের এই বাক্যে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। দ্যাট মিনস আমাদের নাউনটাকে আমরা সাবজেক্ট অথবা অবজেক্ট অথবা দুইটা হিসেবেই কিন্তু ইউজ করতে পারতেছি। এখান থেকে একটা মজার কোশ্চেন আসে, ধরো যে সুইমিং এর নিচে আমাদেরকে আন্ডারলাইন করে কোশ্চেন দেওয়া থাকে, যে কোশ্চেনের মধ্যে দুইটা অপশনই থাকে, নাউনও থাকে আবার জিরান্ডও থাকে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটু কনফিউজড হই, কারণ এটা তো নাউনও হইতে পারে আবার জিরান্ডও হইতে পারে, কিন্তু আমরা এখানে কোনটা অপশন হিসেবে সিলেক্ট করব। এই ক্ষেত্রে দেখো জিরান শব্দটা কিন্তু আমাদের এই শব্দগুলোর ক্ষেত্রে এটা মোর স্পেসিফিক অর্থ দেয়। ঠিক আছে, সেই জন্য আমরা এটাকে জিরান্ড হিসেবে আইডেন্টিফাই করব। যদি জিরান্ড অপশনে না থাকে সেই ক্ষেত্রে আমরা হয়তো এটাকে নাউন হিসেবে আইডেন্টিফাই করব। এবার আসো সেকেন্ড রুলসে যাই। দ্বিতীয় রুলসটা খেয়াল করো, কোন একটি বাক্যে যদি আর্টিকেলস এবং প্রিপোজিশনের পরে একটা মাত্র শব্দ থাকে, আমি আবার বলতেছি যে একটা মাত্র শব্দ থাকে, তাহলে সেই শব্দটা হবে নাউন। যেমন দেখো আমরা আগে যেই বাক্যটা ইউজ করেছিলাম, কামাল ইজ আ টিচার। খেয়াল করো এখানে আমাদের এই এ হলো একটা আর্টিকেলস এবং তার পরবর্তীতে একটা মাত্র শব্দ আছে। ঠিক আছে, টিচার, তাইলে এই টিচারটা হবে একটা নাউন। একইভাবে ধরো হি গোস টু ঢাকা। এখানেও খেয়াল করো আমাদের এই সেন্টেন্সটাতে একটা প্রিপোজিশন আছে টু। ঠিক আছে, তাইলে টু এর পরবর্তীতে একটা মাত্র শব্দ আছে, তাহলে এই ঢাকাটা হবে একটা নাউন। দেখো যদি এরকম একটার অধিক শব্দ হয় সেই ক্ষেত্রে সিনারিওটা কি হয় সেটা একটু খেয়াল করি। ধরো হি ইজ আ এন
ইংলিশ টিচার। দেখো এইখানে কিন্তু আমাদের আর্টিকেলসের পরে একের অধিক শব্দ আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্লাইন্ডলি আর বলে দিতে পারতেছি না যে এটা নাউন বা এটা অন্য কিছু, ঠিক আছে? তাইলে এইখানে ঘটনাটা কি ঘটতেছে খেয়াল করো, আমাদের এই যে টিচার শব্দটা আছে এই টিচারটা কিন্তু নাউন, ঠিক আছে? কিন্তু দেখো আমাদের ইন্ডিভিজুয়ালি যখন আমরা ইংলিশ শব্দটাকে ইউজ করি এইটাকেও কিন্তু আমরা সাধারণত নাউন হিসেবে ইউজ করি, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল করো যে সে একজন ইংলিশ টিচার, অন্য কোনো সাবজেক্টের না, সে শুধুমাত্র ইংরেজিরই টিচার। দ্যাট মিনস কি এখানে এই ইংলিশ শব্দটা কি করতেছে, আমাদের টিচার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, যেই কাজটা করে কে অ্যাডজেক্টিভ করে, ঠিক আছে? তার মানে এখানে কিন্তু ইংলিশ শব্দটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে কি আমাদের রুলসটা একটু খেয়ালে রাখতে হবে যে আর্টিকেলস এবং প্রিপোজিশনের পরে একটি মাত্র শব্দ থাকতে হবে, যদি একটাই মাত্র শব্দ থাকে তাহলে সেই শব্দটা হবে নাউন, ওকে? আদারওয়াইজ কিন্তু না, ঠিক আছে? এবার আসো আমরা চলে যাই 3 নম্বর রুলসে। এবার খেয়াল করো আমাদের কোনো একটি সেন্টেন্সে যদি এরকম একটা প্যাটার্ন থাকে, ওকে, যেমন আর্টিকেলস, তারপর একটা ওয়ার্ড, তার পরবর্তীতে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন অথবা কনজাংশন, ঠিক আছে? তাহলে আমরা আরেকবার খেয়াল করি যে আমাদের সেন্টেন্সের মধ্যে যদি আমরা এরকম একটা প্যাটার্ন পাই যেখানে আমরা দেখতেছি আর্টিকেলস আছে, তার পরবর্তীতে একটা ওয়ার্ড আছে, দেন ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন অথবা কনজাংশন যেই কোনো একটা থাকে, ঠিক আছে? তাহলে এই যে মাঝখানের যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা হবে নাউন, ঠিক আছে? যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, দি kindness of Mohsin is uncomparable. খেয়াল করো এইখানের মধ্যে এই সেন্টেন্সটাতে খেয়াল করো, প্রথমে আমাদের আছে একটা আর্টিকেলস, তার পরবর্তীতে দেখো একটা শব্দ আছে এবং ফাইনালি একটা প্রিপোজিশন আছে। দ্যাট মিনস কি আমাদের এই যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাকে কিন্তু এটা ফলো করতেছে, আর্টিকেলস, একটা ওয়ার্ড, দেন একটা প্রিপোজিশন। তাইলে এই যে মাঝখানের যে ওয়ার্ডটা আছে এটাকে আমরা অনেকটা ব্লাইন্ডলি বলে দিব এটা একটা নাউন, যদিও আমরা সেই ওয়ার্ডটার ইভেন অর্থ নাও জানতে পারি, ঠিক আছে? তারপরেও আমরা এটাকে কি বলে দিব, এটা একটা নাউন। এখন আসো আমাদের যে কোশ্চেনটা আমরা প্রথম দিকে বলছিলাম সেটা মনে আছে তো? দেখো খেয়াল করো, দিস ইজ দ্য গো অফ লাইফ। দেখো এটা কিন্তু খুবই একটা পছন্দনীয় একটা কোশ্চেন, ঠিক আছে? কারণ কি গো শব্দটা আমরা খুব কমনলি ভার্ব হিসেবে ইউজ করে থাকি, কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে খেয়াল করো যে দিস ইজ দ্য, এই দ্য মানে কি এটা একটা আর্টিকেলস, তার পরবর্তীতে একটা শব্দ, তার পরবর্তীতে আমাদের আছে কি একটা এই যে ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশনের প্রিপোজিশন আছে, ঠিক আছে? তাহলে কি হইলো আর্টিকেলস, একটা ওয়ার্ড, দেন একটা প্রিপোজিশন। তার মানে কি আমাদের এই যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাকে ফলো করতেছে, ঠিক আছে? তাইলে এই গোটাও হবে কি একটা নাউন। দেখো এখানে কিন্তু গো শব্দটা যা অর্থে ইউজ হয় না, এই এখানে শব্দটা ইউজ হয়েছে কি এটাই জীবনের ধারা এরকম একটা অর্থ হিসেবে, ঠিক আছে? তাইলে এই গো শব্দটা কিন্তু এই ক্ষেত্রে নাউন। এবার আসো আমরা 4 নাম্বার রুলসটা দেখি। এখানে ডেমনস্ট্রেটিভ এবং পজিটিভ যে অ্যাডজেক্টিভ আছে সেগুলোর পরবর্তীতে যেই শব্দটা হয় সেটা কিন্তু একটা নাউন হয়। এখন দেখো ডেমনস্ট্রেটিভ এবং পজিটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে আমরা এটা একটু বিস্তারিত আলোচনা, সুতরাং এটা আমাদের অ্যাডজেক্টিভের যে ক্লাস থাকবে সেটাতে আমরা করব। আপাতত এটাই খেয়াল করি আমরা যে ডেমনস্ট্রেটিভ এবং পজিটিভ যে অ্যাডজেক্টিভ আছে সেগুলোর পরবর্তীতে আমাদের যেই একটা শব্দ থাকে সেই শব্দগুলো কিন্তু সাধারণত নাউন হয়। একটা এক্সাম্পল দেখি চলো, যেমন আই হ্যাভ lost my pen this morning. দেখো এইখানে আমাদের দুটো অ্যাডজেক্টিভ আছে, একটা হলো মাই এবং আরেকটা হলো আমাদের দিস। খেয়াল করো এই মাই শব্দটা হলো একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই যে পজিটিভ অ্যাডজেক্টিভ এটার পরবর্তীতে যেই শব্দটা আছে দেখো পেন, পেন শব্দটা কি কলম, এটা আমার কলম, ঠিক আছে? আমার কলম, অন্য কারণ না, ঠিক আছে? তার মানে কি এই পেনটা একটা নাউন এবং এটার আগে এটাকে পজেশন বোঝাইছে মাই শব্দটা দিয়ে, এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং তার পরবর্তী যে শব্দটা পেন এটা একটা নাউন। একইভাবে দেখো আমাদের মর্নিং এর ক্ষেত্রেও খেয়াল করো যে দিস মর্নিং, এই সকালে, নট অন্য কোনো সকাল, ঠিক আছে? আজকে সকালে, ঠিক আছে? তার মানে কি দেখো যে
এটা একটা নাউন এবং এইটাকে স্পেসিফাই করতে হলো আমাদের এই দিস শব্দটা, ঠিক আছে? তাহলে এটা একটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে এই অ্যাডজেক্টিভটা তার পরবর্তীতে যে শব্দটাকে মডিফাই করছে সেটা হলো একটা নাউন। এবার আসো আমরা পঞ্চম রুলসটা দেখি। 5 নম্বর রুলসটা খেয়াল করো, অবজেক্ট অফ জিরান্ড, ইনফিনিটিভ অথবা পার্টিসিপল হিসেবে আমাদের যে শব্দটা ইউজ হয় সেটা নাউন হবে। এক্ষেত্রে আমরা জিরান্ড সম্পর্কে অলরেডি অল্প একটু বলছি, এখানে আরেকটু আমাদের জানতে হবে হলো পার্টিসিপল এবং ইনফিনিটিভ সম্পর্কে। খেয়াল করো, পার্টিসিপলটাও কিন্তু জিরান্ডের মতোই দেখতে, কারণ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এই শব্দটাকে বানানো হয়, কিন্তু একটু পার্থক্যটা হলো কি, যে এই যে আইএনজি যুক্ত ভার্বটা আছে এই শব্দটাকে আমরা সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি, ঠিক আছে? অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করি, সেটাকে আমরা পার্টিসিপল বলবো। আর ইনফিনিটিভ হলো টু প্লাস ভার্ব, ঠিক আছে? তাহলে দেখো যে এই জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল সেটার অবজেক্ট হিসেবে আমরা নাউনকে ইউজ করি। যেমন দেখো দুইটা সেন্টেন্স আমরা খেয়াল করো, ডেভেলপিং স্ট্র্যাটেজি নিডস এ হিউজ নলেজ। এখানে দেখো ডেভেলপিং শব্দটা এখানে একটা অবজেক্ট নিচ্ছে, সেটা হলো কি স্ট্র্যাটেজি, ঠিক আছে? তার মানে যেই স্ট্র্যাটেজিটা ডেভেলপ হচ্ছে, তার মানে কি এই ডেভেলপিংটা একটা কি পার্টিসিপল, ঠিক আছে? আবার দেখো টেলিং লাই ইজ আ ব্যাড হ্যাবিট। এই ক্ষেত্রে খেয়াল করো যে টেলিং শব্দটা কিন্তু একটা জিরান্ড হিসেবে কাজ করছে এই বাক্যে, এবং দেখো এই লাই শব্দটা কিন্তু টেলিং এর একটা অবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে আমরা যেটা বলতেছিলাম, অবজেক্ট অফ জিরান্ড, ইনফিনিটিভ অথবা পার্টিসিপল হিসেবে যে শব্দটা ইউজ হয় সেই শব্দটা কিন্তু একটা নাউন হয়। তাহলে এখানে ডেভেলপিং এর অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে স্ট্র্যাটেজি এবং টেলিং এর অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে লাই। দ্যাট মিনস এখানে স্ট্র্যাটেজি এবং লাই বোথ অফ দেম আর কি হবে, নাউন হবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো, এবং তারপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে তোমাদের কনফিউশনগুলো আমাদের কমেন্ট বক্সে জানাও। আর আমাদের পরবর্তী লেকচার আসছে আমাদের নাউনের যে টাইপ 3 আছে সেটার উপর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।